আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ভারতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকটাই একা করে দিয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের এই প্রক্রিয়া যখন চলছিল তখন বহু ঘটনা একসঙ্গে ঘটে গেছে। সেগুলো অকারণে ছিল না। পুরো ঘটনা সম্পর্কে ভারতের ধারণা খুব স্বচ্ছ ছিল এমন নয়। কি ঘটছে এবং কেন তা নিয়ে ধোঁয়াশা ছিল মিডিয়ায়। বিশ্ব রাজনীতিতে বর্তমানে যে স্নায়ুযুদ্ধ চলমান তাতে এই টানাপোড়েনের সময়ে পশ্চিমারাও এই অঞ্চলে খুব ভালো করেই পা ফেলতে শুরু করেছে। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণকে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছে ভারতের নীতি নির্ধারকেরা। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণকে কিভাবে দেখছে ভারত তা বিশ্লেষণ করেছেন ভারতীয় কূটনীতিক এম.কে. ভদ্রকুমার। তার বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ভারতের গণমাধ্যমে খুব স্পষ্ট করে এখন বলা হচ্ছে ঢাকার দায়িত্ব নানা কারিশমায় বুঝে নিয়েছে ওয়াশিংটন, আর দিল্লি আশা করছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও একটা সমঝোতার মাধ্যমে নিজেদের কিছুটা প্রাসঙ্গিক করে রাখা সম্ভব। তারা মনে করে নিশ্চিতভাবে এই অঞ্চলে চীনকে মোকাবেলার জন্য ভারতকে সঙ্গী হিসেবে বিবেচনা করে আমেরিকা। ভারতের বহু সংবাদ মাধ্যম এখন এই বিশ্বাস প্রচার করছে প্রকাশ্যে। শেখ হাসিনা ভারতের হিন্দাল বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানানোর দায়িত্ব দেয়া হয় দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। তিনি সরকারের অবস্থান নিয়ে নানা সময় কথাবার্তা বলছেন। তার কথাতেই শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে দিল্লির অস্বস্তি স্পষ্ট হয়ে যায়। কার্যত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কালো তালিকায় নাম ওঠার পর ভারতের কাছে আশ্রয় চান হাসিনা। এখানে আরেকটি ঘটনার কথা মনে করা যেতে পারে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহ 1992 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামাবাদে ভারতের দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চান। ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব জে.এন. দীক্ষিত মাত্র 1 ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। টেলিফোনে এই খবর শোনার পর সিদ্ধান্ত নিতে রাওয়ের সেকেন্ডের ভগ্নাংশ সময় লাগে মাত্র। ভারতের রাজনৈতিক ও ঐতিহাসিক অবস্থানকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাও। ভারতের পক্ষে আফগানিস্তানের মুজাহিদিন গ্রুপ বা তাদের আশ্রয় প্রশ্রয়দাতা রাওয়ালপিন্ডি বা নাজিবুল্লাহকে ছুঁড়ে ফেলে দিয়ে ওয়াশিংটনের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব ছিল না। ফলে নাজিবুল্লাহকে আশাহত করেনি ভারত। সে সময় ভারত নিশ্চিত ছিল তাদের অবস্থান আফগানিস্তানের জন্য মঙ্গলজনক হবে। রাও তার এই সিদ্ধান্ত নিয়ে কখনো অনুশোচনায় ভোগেননি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেবার আগে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ভারতের প্রতি অতি ইতিবাচক উষ্ণ ধারণা তিনি পোষণ করেন না। হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পর সংখ্যালঘুদের ওপর হামলার যেসব ঘটনা ঘটেছে তার জন্য তিনি আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে দায়ী করেছেন। ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রশ্নে কোনো প্রতিশ্রুতি দেননি তিনি, বরং সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্জনের জন্য দিল্লিকে কঠোর পরিশ্রম করার বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের কঠোর মনোভাব প্রকাশের একমাত্র কারণ যুক্তরাষ্ট্র তাকে সর্বাত্মক সমর্থন দিচ্ছে। ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে ডক্টর ইউনূসের আজকের অবস্থানে আসার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা কম নয়। দশকের পর দশক ধরে একযোগে কাজ করেছে দুই পক্ষ। ভারতের গণমাধ্যমে এমন মন্তব্য করা হয় তার নোবেল পুরস্কারও আমেরিকান লবির কারণেই পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন এক ছাত্রনেতা। পশ্চিমা গণমাধ্যম তাকে এরই মধ্যে বাংলাদেশের উদীয়মান নক্ষত্র হিসেবে অভিধা দিয়েছে। ছাত্রদের মঞ্চ থেকে ইউনূসের নাম আসা মাত্র প্রেসিডেন্ট তাতে অনুমোদন দেন। ভারতের মিডিয়া ইন্ডিয়ান পাঞ্চলাইনের মতে নোবেল দেওয়ার বিষয়টি বেশ অন্যরকম গল্প। নির্দিষ্ট কয়েকটি দেশের হিসাব বাদ দিলে নোবেল তাকেই দেওয়া হয়
যার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সম্পর্ক খুব একটা ভালো না। এমন একটি বৈরী ভাবাপন্ন দেশ থেকে এমন কোনো ব্যক্তিকে বেছে নেওয়া হয় যার সঙ্গে নিজে দেশের সরকারের বা বৃহৎ রাজনৈতিক শক্তির সম্পর্ক খুব একটা ভালো না। গত 5 বছরের নোবেল পাওয়া ব্যক্তিদের দিকে আমরা তাকাতে পারি। ইরান থেকে 2023 সালে নার্গিস মোহাম্মদীকে বেছে নেওয়া হয়। এর আগের বছর বেলারুশের গণতন্ত্রপন্থী নেতা এলএস বিলিয়াতস্কিকে নোবেল দেয়া হয়। এই তালিকায় আরও আছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রোসা। সরকারের দৃষ্টিতে তিনি একজন দেশদ্রোহী। দ্য ডিপ স্টেট জানায় ইউনুস ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে যান 1965 সালে। ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন তিনি। দেশে ফিরে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। বছরের পর বছর যুক্তরাষ্ট্র এই বেসরকারি সংস্থাটির কাছে পানি ঢেলে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের হিসেবে 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর 2008 সাল পর্যন্ত নানাভাবে $7.5 বিলিয়ন বাংলাদেশের গ্রামের নারীদের ঋণ হিসেবে দিয়েছে এই প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে পুরো দেশে প্রভাব বিস্তারের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে তারা। সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সর্বসম্মতভাবে ইউনুসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং প্রেসিডেন্সিয়াল সিটিজেন মেডেল দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এগুলো। যুক্তরাষ্ট্রের এই পুরস্কারগুলো পাওয়া ব্যক্তিদের তালিকা অত্যন্ত সীমিত, সংখ্যার হিসেবে মাত্র 6 জন। এই তালিকায় ইউনুস ছাড়া যাদের নাম আছে তারা হলেন মার্টিন লুথার কিং জুনিয়র, এলি উইসেল, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, নরম্যান বোলাগ ও অং সান সুচি। এরপর থেকে ইউনুসকে আর ফিরে তাকাতে হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণের খেলাটা শুরু হয়েছে ডক্টর ইউনুসের পুরস্কার প্রাপ্তির অবস্থান থেকে। তাদের ভাষায় এরপর থেকেই ইউনুস বিদেশি সরকারগুলোকে অস্থিতিশীল করার ফাঁদ রচনার জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা এনডিতে যোগ দেন। 1983 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান সিআইএকে বিভিন্ন দেশের সরকার ফেলতে সহায়তা করে বলে অভিযোগ ভারতীয় গণমাধ্যমের। এইডি চলে মার্কিন কংগ্রেসের নির্দেশ মেনে, তবে প্রতিষ্ঠানটি সর্বতোভাবে সরকারি নয়। ফলে যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে তারা। সিদ্ধান্ত হয় তড়িৎ গতিতে। যে কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে সিআইএর ভূমিকার কভার হিসেবে ব্যবহার করা হয় এই প্রতিষ্ঠানকে। এনইডি অবশ্য দাবি করে তারা দেশের বাইরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার জন্য কাজ করে। এক্ষেত্রে সহায়তা করা হয় রাজনৈতিক দলগুলোকে। এছাড়াও শ্রমিক ইউনিয়ন, মুক্ত বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান, মানবাধিকার রক্ষাকারী সুশীল সমাজ, স্বাধীন গণমাধ্যম এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে তারা। ভারতের গণমাধ্যমের অভিযোগ, আমেরিকার সরকারের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে এনইডি জর্জিয়া, ইউক্রেন, আর্মেনিয়া ও থাইল্যান্ডে সক্রিয় হয়ে উঠেছে। এই কাজই ইউনুসকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। ভারত মনে করে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ইউনুসের ইমেজকে ব্যবহার করছে। একই সঙ্গে আমেরিকার বহু প্রক্সির কাভার হিসেবেও ব্যবহার করা হচ্ছে তাকে। দু সালে বাংলাদেশ সরকার ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে পদত্যাগ করতে বাধ্য করে। তাদের দাবি ছিল রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছেন ইউনুস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসকে তার সময়ের সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করতেন। তবে ভারতের প্রচার মাধ্যম মনে করে এই বয়সে পৌঁছে ইউনুসের পক্ষে বাংলাদেশের মতো উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র ইউনুসকে প্রেসিডেন্ট পদে দেখতে আগ্রহী। বাকি পরিস্থিতি বিপ্লব বা বিদ্রোহ এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই ঘটানো হয়েছে। এ কারণেই শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারে ডানপন্থী ও রক্ষণশীলদের অংশগ্রহণের দাবি জানায় বাংলাদেশের আরেকটি শক্তিশালী দলের নাম জামায়াতে ইসলামী।
মূলত ক্যাডার ভিত্তিক বাহিনী এটি, যে কোনো সময়ে বড় ধরনের সংঘর্ষ ঘটিয়ে ফেলার সাধ্য আছে তাদের। ভারতের গণমাধ্যমের বিশ্বাস, হাসিনা ফেলতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তানের গোয়েন্দারা একযোগে কাজ করেছে। তারা চায় যে কোনোভাবেই যারা এখন ক্ষমতায় এসেছে তারাই থাকবে, যেমন ইসলামাবাদে আছে 2022 সাল থেকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গণমাধ্যমে দেয়া তার প্রথম প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের দিকে এগোনো ভুল হবে। তিনি বলেন, আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমি বলতে চাই, গণতন্ত্রের মূলনীতির প্রতি সম্মান, আইনের শাসন এবং মানুষের ইচ্ছার প্রতি সম্মান রেখে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমরা চাই অতি প্রয়োজনীয় নয় এমন ব্যক্তি বাংলাদেশে থাকবেন না, এবং অবশ্যই আমরা প্রতিদিনের পরিস্থিতির উপর নজর রাখছি। যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে, পাকিস্তানে যা ঘটেছে তা বাংলাদেশের ক্ষেত্রেও পুনরাবৃত্তি হতে পারে। সেখানে নির্বাচিত সরকারি ক্ষমতায়, তবে এই নির্বাচনের পেছনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান সেনাবাহিনীর হাত আছে। এদের কারিগরিতেই শেখ হাসিনার পতন। ওয়াশিংটনের অবস্থান কখনো এই অঞ্চলের নিরাপত্তা বা স্থিতির ক্ষেত্রে ইতিবাচক ছিল না, এখনও নেই। ভারতীয়রা এমনটাই মনে করে থাকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।